আরেকজনের হাতে গেছে। আর বিশেষ কোনো পরিবর্তন আসলে হয়নি, চেহারাগুলো বদলে গেছে। এত বড় একটা অভ্যুত্থানের পরেও যে আমাদের কোনো পরিবর্তন আসলো না, মানসিকতায়ও না, কোনো আচার আচরণেও না, এর জন্য অবশ্যই আমি এই রাষ্ট্র ব্যবস্থাকেই দায়ী করব। আপনি জানেন যে আমার অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটছে, একজন এই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের কর্মী হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি যে ঠিক মানে শাসন ক্ষমতায় খালি একজনের হাত থেকে আরেকজনের হাতে গেছে। আর বিশেষ কোনো পরিবর্তন আসলে হয়নি, চেহারাগুলো বদলে গেছে। কিন্তু সেই বিচারহীনতা, সেই লুটপাট দুর্নীতি, সেই একই ধরনের যে অনিরাপত্তা, মানুষের যে অনিরাপত্তা বোধ, সেটি কিন্তু জানমালের যে অনিরাপত্তা, সেটা কিন্তু রয়ে গেছে। কোনো পার্থক্য কিন্তু তৈরি হয়নি। আপনি দেখেন, আমি তো মনে করি যে আজকে হয়তো আমি ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কিন্তু দিন শেষে কিন্তু আমি যে জনগণের, সত্যিকার অর্থে জনগণের কিন্তু কোনো নিরাপত্তা নাই। আপনি দেখেন, দিন দুপুরে ডাকাতি করছে, ছিনতাই ঘটছে, দিন দুপুরে পেটে ছুরি মেরে দিচ্ছে। তাহলে আজকের দিনে এই যে একটা সন্ত্রাসের দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে আমাদের দেশটা, এত বড় একটা অভ্যুত্থান হলো, মানুষের এত রক্তক্ষয়ী একটা মানে একটা অভ্যুত্থানের সম্মুখীন হলাম আমরা, কিন্তু তারপরে আমরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারলাম না। এর অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনা তো গেছে, কিন্তু শেখ হাসিনার যে বৈষম্যমূলক এবং দুর্নীতি পরায়ণ অর্থনীতি, সেইটা কিন্তু সে ফেলে গেছে। ফলে সেই অর্থনীতিকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু সেই অর্থনৈতিক সংকটই সমাজের নানান সংকট তৈরি করবে, নানান দুর্নীতি তৈরি করবে, নানান এই যে বৈষম্য তৈরি করবে। অথচ আমরা এত বড় একটা লড়াই করেছি, 2000-এরও বেশি মানুষ জীবন দিয়েছে, 20,000-এর বেশি মানুষ আহত হয়েছে, শুধুমাত্র এই দুর্নীতি, লুটপাট এবং একটা বৈষম্যহীন সমাজ পাওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। এবং এই নারী পুরুষে যে বিভাজন, পাহাড় সমতলে যে বিভাজন, মানুষে মানুষে যে বিভাজন, ধনী গরিবে যে বিভাজন, সেই বিভাজন কিন্তু ভেঙে যদি আমরা একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু এই রাষ্ট্রকে বারবার আমাদের প্রশ্ন করতে হবে এবং টোকা দিয়ে দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে কিসের জন্য আমরা লড়াই করেছিলাম। সেই বৈষম্যহীন সমাজ যাতে আমরা অর্জন করতে পারি, তার লক্ষ্যে কিন্তু এদেরকে আমাদের চাপ প্রয়োগ করা অনেক দরকার। তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমি। দেখেন, একথা সত্য যে সোসাইটিতে পর্নোগ্রাফি আছে, ছেলেমেয়েরা কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে, এই সংকটগুলো আছে। কিন্তু আমার মনে হয় এই সংকটের জন্য যেমন একদিকে আইনের দরকার, আরেকদিকে যেটা দরকার, একটা সাংস্কৃতিক মান গড়ে তোলা দরকার। কারণ আপনি একটা খারাপ কালচারকে আরেকটা খারাপ কালচার দিয়ে ফাইট দিতে পারবেন না, তার জন্য একটা পাল্টা কালচার আপনার গড়ে তুলতে হবে। এবং সেই কালচারটা আপনি কিভাবে গড়ে তুলবেন, সেই কালচারের প্রতিনিধিত্ব কারা করবে? আজকের দিনে আমরা যারা ছাত্রছাত্রীরা আছি, তাদের মধ্য থেকে কিন্তু সেই কালচারটা গড়ে উঠবে। এবং সেই কালচারটা গড়ে ওঠার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের পাথায় হবে কারা? রবীন্দ্রনাথ, নজরুলেরা, যারা সত্যিকার অর্থে সোসাইটির জন্য কাজ করতে চাইছেন এবং তারা সত্যিকার অর্থে সোসাইটির দুঃখ কষ্টটাকে নিজের ভিতরে ধারণ করতে পারছেন এবং নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করতে পারছেন। তাহলে আজকের দিনে শুধু নিছক বইয়ে নজরুলের জীবনী পড়ে যাওয়া না, শুধু রবীন্দ্রনাথের জীবনী পড়ে যাওয়া না, সেই জীবনীটাকে নিজের জীবনে ধারণ করা এবং তাদের জীবন, তাদের দেখানো পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার মধ্য দিয়ে কিন্তু আজকে সেটা সম্ভব। এবং সেটা কিভাবে সম্ভব? সেটার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রকে যত ধরনের কুসংস্কার মুক্ত শিক্ষা আছে, শিক্ষাকে একটা বৈজ্ঞানিক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে মানুষ বৈজ্ঞানিক এবং যৌক্তিক চিন্তা করতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে এত বড় যে সমাজের যে অধঃপতন, নৈতিক অধঃপতন, সেই অধঃপতন থেকে বেরিয়ে আসতে পারবো। একটা তো দুর্নীতি, লুটপাট আছেই, কিন্তু তার পাশাপাশি যে সাংস্কৃতিক অবক্ষয়, এত বড় একটা অভ্যুত্থানের পরেও যে আমাদের কোনো পরিবর্তন আসলো না, মানসিকতায়ও না, কোনো আচার আচরণেও না, এটাই প্রমাণ করে যে আমাদের সংস্কৃতিটা কতটা দুর্বল হয়ে পড়েছে। ফলে এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আমাদের এই যে বড় মনীষী যারা আছেন, তাদেরকে আমাদের সামনে আনা দরকার এবং তাদেরকে নিয়ে লড়াই করে তোলা দরকার, তাদেরকে সামনে রেখে।